হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে আমাদের অনুরোধে শিলমোহর পড়ল। রাজ্যের মোটামুটি যাদবপুর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পর ক্যালকাটা ইউনিভার্সিটি হলো এমন একটা ইউনিভার্সিটি যারা কিন্তু 2023-24 সেশনে এন্ট্রান্স টেস্ট নিতে চলেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে পিজি অ্যাডমিশন 2023-24-এর নতুন অফিসিয়াল গাইডলাইন। এর আগে আমি প্রি পিজি অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসি অ্যাডমিশনের যে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা এমএসসি এবং হোম সায়েন্স থেকে শুরু করে এমসিএ থেকে শুরু করে যে কোর্সেসগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেই কোর্সের কিন্তু নোটিফিকেশন চলে এসেছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবার এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। আমরা বারবারই বলছিলাম যে কোভিড পিরিয়ড চলে গেছে, এখন অফলাইন সমস্ত কিছু চলছে, স্টুডেন্টসরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে এবং এন্ট্রান্স টেস্ট না হলে কিন্তু কোথাও একটা অন্যায্যভাবে ভর্তির প্রসেস কিন্তু চলে। কেননা এন্ট্রান্সের গুরুত্বটা রয়েছে, প্রচুর ক্যান্ডিডেট প্রচুর নাম্বার পায়, আদার ইউনিভার্সিটি বলুন বা হোম ইউনিভার্সিটি বলুন, সেই জায়গাতে দাঁড়িয়ে ক্যান্ডিডেটদের এই মেরিট ওয়াইজ কিন্তু সিলেকশন করা খুবই চাপের ব্যাপার। কেননা এক একটা ইউনিভার্সিটির মার্কস কিন্তু এক এক রকম ভাবে দেয়, সব ইউনিভার্সিটি সমান মার্কস দেয় না। কোনো ইউনিভার্সিটি কোনো একটা পেপারে 70% মার্কস দিয়েছে, আবার অন্য আরেকটা ইউনিভার্সিটি সেম পেপারে কোনো একটা ক্যান্ডিডেটকে 50% দিয়েছে। সুতরাং নাম্বার চাপার যে ব্যাপার সেটা কিছু কিছু ইউনিভার্সিটিতে লক্ষ্য করা যায়। এমতো পরিস্থিতিতে পিজি অ্যাডমিশনের সময় হয়ে যায় প্রবলেম। তো ক্যালকাটা ইউনিভার্সিটি অবশেষে সেই সিদ্ধান্তটা নিয়েছে, সাধুবাদ জানাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটিকে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। এবং রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি হিসেবে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলোকে পথ দেখালো। যদিও অন্যান্য ইউনিভার্সিটিতে মেরিট বেসিস অ্যাডমিশন হবে এটা বলে দেওয়াই হয়েছিল, কেননা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা আসার পর সেখানে এন্ট্রান্সের কোনো উল্লেখ না থাকায় এখানেও কিন্তু কোনো একটা ইউনিফর্মিটি আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ একটা নির্দিষ্ট সিদ্ধান্ত কোথাও নেই। এক একটা ইউনিভার্সিটি এক এক রকম ভাবে কিন্তু চলছে, এটা কিন্তু যথেষ্ট প্রবলেম। তো ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসির যে কোর্স ডিটেল, এমএসসির যে সিট সংখ্যা বাড়ছে নাকি বাড়ছে না, কাদের এন্ট্রান্স হতে চলেছে, কোর্স ফিস কত, যোগ্যতা কি কি লাগে, প্রত্যেকটা জিনিস আজকে ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করতে চলে এলাম। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। খুব শীঘ্রই এমএ এবং এমকমটা নিয়েও আপনাদের সঙ্গে আমি হাজির হচ্ছি। তো বন্ধুরা, যেমনটা কথা দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির 2023-24 সেশনে, এর আগে আমি প্রি অ্যাডমিশনের যে বিষয়টা দেখিয়েছিলাম, তো অবশেষে 2023-24 সেশনে ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসির এবং বিটেকের ভর্তির কিন্তু নোটিফিকেশন চলে এলো এবং ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। এমএ এবং এমকমেরটা নিয়ে খুব শীঘ্রই চলে আসছে আপনাদের কাছে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন শিডিউল সেটা আমরা ওপেন করে নিয়েছি, যেখানে 23-24 সেশনে সেন্ট্রালাইজড প্রসেসে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে। ডিপার্টমেন্ট এবং পিজি কোর্সেস এবং আদার অ্যাফিলিয়েটেড যে আন্ডার গ্র্যাজুয়েট কলেজ রয়েছে সেই জায়গাগুলোতে পিজি অ্যাডমিশনের জন্য একই সাথে সেন্ট্রালাইজড প্রসেসে কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনি সিইউ মেন ক্যাম্পাস পাবেন এবং 1 by 1 2 3 কি 4টে কলেজে আপনি আবেদন করতে চাইছেন, যে কলেজের সাবজেক্টগুলো রয়েছে আপনি সেখান থেকে পেয়ে যাবেন। 2022 সাল এখানে বলা হচ্ছে যে 2022 সালের ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য, তার আগের ক্যান্ডিডেট অর্থাৎ 21 বা 20 ক্যান্ডিডেটরা কিন্তু আবেদনযোগ্য নয়। 2022 সালের ক্যান্ডিডেটরাই কিন্তু যারা পাস করেছে তারা আবেদনযোগ্য। ফাইনাল সেমিস্টারে যারা রয়েছে, যাদের রেজাল্ট অ্যাওয়েটিং রয়েছে, তারাও কিন্তু আবেদনযোগ্য। তো টোটাল 27টা এমএসসি কোর্সেস করানো হয়। অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে কি হচ্ছে। প্রথমত 29 তারিখে নোটিফিকেশন চলে আসার কথা, চলে এসেছে। 1 তারিখে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, 15/9/2023 পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ প্রসেস। লাস্ট ডেট অফ সাবমিশন অফ এন্ট্রান্স টেস্ট ফি অফ পার্ট বি নন সিইউ ক্যান্ডিডেট যারা, অর্থাৎ নন সিইউ ক্যান্ডিডেটদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্ট হতে চলেছে নন সিইউ ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের কোনো এন্ট্রান্স টেস্ট হচ্ছে না, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যারা আদার ইউনিভার্সিটি থেকে আসবে, অর্থাৎ 20% ক্যাটেগরি লাইক বর্ধমান, লাইক সিবি পিবিইউ, লাইক যাদবপুর ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যারা ক্যালকাটাতে ভর্তি হতে চাইবে তাদের কিন্তু এই এন্ট্রান্সের জন্য ফিস কিন্তু পেমেন্ট করতে হবে, যেটা 15/9/2023 তারিখের মধ্যে কিন্তু করতে হবে এবং 15 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ড্রাফট মেরিট লিস্ট যেটা 16 তারিখে আসবে এবং সাবমিশন অফ ক্লেম ফর কারেকশন ইন ড্রাফট মেরিট লিস্ট, যেটা ইউজিং ফরম্যাট 1 দিয়ে একটা কারেকশন করতে হয়, সবটা পরপর দেখাবো। 18 থেকে 19 তারিখের মধ্যে কারেকশন হতে চলেছে। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট যেটা কারেকশনের পর সেটা আসতে চলেছে, এবং পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা আসতে চলেছে, অর্থাৎ
প্রথম লিস্ট যেটা ভর্তির সেটা আসতে চলেছে 22 তারিখে, যেটা পার্টে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, এবং আপলোডিং ডকুমেন্টস থেকে শুরু করে যাবতীয় যা কিছু পার্ট এর ক্যান্ডিডেটদের জন্য সেটা 25/9 পর্যন্ত কিন্তু আপলোডিং চলবে। অ্যাডমিশন লিঙ্ক কিন্তু আসবে ভেরিফিকেশনের পর 26 তারিখে, অর্থাৎ ক্যালকাটাতে যেটা হয় চান্স পেয়ে যাওয়ার পর কিন্তু ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক আসে, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক আসে, ভেরিফিকেশন করার পর কিন্তু অ্যাডমিশন প্রসেস চলে, যেটা 26 তারিখ পর্যন্ত মোটামুটি চলবে। তারপরে পার্ট এর ক্যান্ডিডেট যারা সিইউ ক্যান্ডিডেট রয়েছে ডিপার্টমেন্ট কোর্সেস থ্রু অনলাইন মোড, যেটা অ্যাডমিশন সেটা 26 তারিখ থেকে শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 27 তারিখ। তারপর দেখো ডেট অফ এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ পার্ট বি যে সমস্ত ক্যান্ডিডেট আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তাদের এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটি, রাজ্যের দ্বিতীয় ইউনিভার্সিটি বা তৃতীয় ইউনিভার্সিটি যারা প্রেসিডেন্সি বা যাদবপুর ইউনিভার্সিটির পাশাপাশি এন্ট্রান্স টেস্ট কিন্তু কন্ডাক্ট করাতে চলেছে। যদিও এম এর ক্ষেত্রে এন্ট্রান্স হবে কিনা সেটা নিয়ে এখনো কনফিউশন রয়েছে। ডেট অফ এন্ট্রান্স টেস্ট যেটা পার্ট বিতে সেটা পরবর্তীতে জানানো হবে, পাবলিকেশন অফ এন্ট্রান্সের রেজাল্ট যেটা পরবর্তীতে জানানো হবে। প্রথমত দেখুন এখানে বিটেকের যে বিষয়টা রয়েছে, তো টেকনিক্যাল যে বিটেক কোর্স রয়েছে, তো বিটেকটাকে আপাতত আমি বলছি না, বিটেক কোর্সের মধ্যে এতগুলো ভাগ রয়েছে। আমি আপনাদেরকে একটু নিচে চলে আসি, প্রফেশনাল কোর্স বলছি। প্রফেশনাল কোর্স যেটা 3 বছরের 6 সেমিস্টারের এমসিএ কোর্স হয়ে থাকে, একে চৌধুরী স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি। এখানে টোটাল সিট সাবজেক্ট কোড রয়েছে 212 এবং টোটাল সিট রয়েছে 40টা। প্রথমত অ্যাডমিশন থ্রু জয়েন্ট এন্ট্রান্স, অর্থাৎ জেকা হয়, জেকার মাধ্যমে এখানে আপনাদের অ্যাডমিশন হতে হয়। অ্যাপ্লিক্যান্ট মাস্ট স্যাটিসফাই দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, 3 বছরের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অথবা এখানে 60% মার্কস থাকলে আপনারা কিন্তু আবেদনযোগ্য, এবং এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাটলিস্ট 60% মার্কস ইন সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারিতে আপনাদের 60% মার্কস থাকতে হবে, এবং 60% মার্কস ম্যাথমেটিক্সে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আপনাদেরকে থাকতে হবে, তবে আপনারা আবেদনযোগ্য। এবং রিজার্ভেশন যেমনটা থাকে এবং এসসি এসটিদের জন্য এবং আদার রিজার্ভেশন যেমন সিইউ বা নন সিইউদের জন্য থাকে তেমনি থাকে। তো ফ্যাকাল্টি অফ সায়েন্সের যে কোর্সগুলো রয়েছে সেটা এবার আপনাদেরকে আমি একটু বলে দিই, আগেই বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে। প্রথমত দেখুন ফিজিক্সের ক্ষেত্রে আপনাদের এখানে বলা হচ্ছে ফিজিক্সের টোটাল সিট রয়েছে 70 + 7 + 5 + 7। এখান থেকে আপনাদের একটুখানি ক্যালকুলেশনটা কিন্তু করে নিতে হবে। 55% মার্কস আপনাদের ফিজিক্সে থাকতে হবে অনার্সে। কেমিস্ট্রির ক্ষেত্রে আপনাদের সেম সিট রয়েছে, এখানে 55% মার্কস থাকতে হবে এবং কেমিস্ট্রি অনার্স, এবং ম্যাথমেটিক্স কিন্তু আপনাদের জেনারেল সাবজেক্টে থাকতে হবে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে 44 + 4 48 3 51 4 55টা সিট, 55% এখানে নাম্বার আপনার পেতে হবে ম্যাথমেটিক্সে। এই যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটির একাধিক কলেজ রয়েছে, সেগুলো বলে দিচ্ছি। পিওর ম্যাথমেটিক্স রয়েছে এতগুলো সিট, 55% মার্কস থাকতে হবে। সাইকোলজিতে আপনাদের এতগুলো সিট রয়েছে, একটু আপনারা দেখে নিচ্ছেন, 55% মার্কস আপনাদের থাকতে হবে। অ্যাপ্লাইড সাইকোলজি রয়েছে, অ্যাপ্লাইড সাইকোলজিতে 42 + 4 + 3 + 4 বা 55% মার্কস বিএ অথবা বিএসসি অনার্স সাইকোলজিতে থাকলে আপনার আবেদনযোগ্য। হিউম্যান ফিজিওলজি রয়েছে যেখানে 39 + 4 + 3 + 4 55% মার্কস আপনাদের থাকতে হবে সাইকোলজি অনার্সে। জুলজির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 70 + 7 + 5 + 7, এতগুলো সিট একটু কাউন্ট করে নিচ্ছেন আপনারা, 55% নাম্বার থাকতে হবে জুলজিতে। বটানির ক্ষেত্রেও কিন্তু সেম বলা রয়েছে অনার্স এবং 55% মার্কস। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও আপনাদের অ্যানথ্রোপোলজিতে 55% মার্কস থাকলে আপনারা আবেদনযোগ্য। জিওগ্রাফির ক্ষেত্রেও তাই, সিটগুলো একটু আপনারা এখান থেকে দেখে নিচ্ছেন। স্ট্যাটের ক্ষেত্রেও বলা হচ্ছে অনার্স আপনাদের থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স অথবা বিএ স্ট্যাট থাকলে 55% মার্কস থাকলে আবেদনযোগ্য। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলা হচ্ছে 15 + 2 + 1 + 2 সিট রয়েছে, 55% মার্কস এবং বিএসসি অনার্স মাইক্রোবায়োলজিতে আপনাদের থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 55% মার্কস, বিএসসিতে কম্পিউটার সায়েন্স নিলে আপনারা আবেদনযোগ্য। অনেক ক্ষেত্রে ম্যাথমেটিক্স অনার্স থাকলেও কম্পিউটার সায়েন্স দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে কম্পিউটার সায়েন্সেই আপনাদের অনার্স থাকতে হবে। এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। ইলেকট্রনিক সায়েন্সের ক্ষেত্রে 25 + 2 + 2 সিট রয়েছে, অ্যাটলিস্ট 55% যে নাম্বার পেতে হবে ইলেকট্রনিক্স অথবা ফিজিক্সে, তবে আপনারা আবেদন যোগ্য। এবার আসে অ্যাপ্লাইড জিওলজিতে টোটাল আপনার সিট রয়েছে 28 + 2 + 3। অ্যাপ্লাইড জিওলজি, এখানে জিওলজিতে আপনাদের বিএসসি অনার্সে 55% মার্কস থাকতে হবে। তারপর বায়োকেমিস্ট্রিতে আপনাদের রয়েছে টোটাল 60 + 6 + 4 + 6 সিট। বায়োকেমিস্ট্রির জন্য অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, কেমিস্ট্রি অনার্স, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, বটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, ফুড নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি জুওলজি,
লাইক বটানি, লাইক ফিজিওলজি থেকে যদি আপনি অনার্স করেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এবং কেমিস্ট্রি, এবং এক্ষেত্রে আপনার শুড হ্যাভ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য জেনারেল সাবজেক্ট, ঠিক আছে, জেনারেল সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি আপনার থাকতে হবে, তবে আপনি আবেদনযোগ্য। 60% টোটাল সিট থাকবে সিইউ বায়োকেমিস্ট্রি অনার্সের ক্যান্ডিডেটদের জন্য, 20% সিট থাকবে সিইউ অল এলিজিবল অনার্স ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। অর্থাৎ বায়োকেমিস্ট্রি ক্যান্ডিডেটদের জন্য 60% সিট এখানে সংরক্ষণ থাকবে, এবং 20% সিট থাকবে অন্যান্য যে এলিজিবল যে অনার্স, অর্থাৎ এতগুলো সাবজেক্টে অনার্সের জন্য। এবার দেখুন 20% সিট থাকবে নন সিইউ ক্যান্ডিডেট, যারা এন্ট্রান্সের থ্রু দিয়ে কিন্তু আসবে। মেরিন সায়েন্স, মেরিন সায়েন্সের জন্য আপনাদের বলা হচ্ছে 55% মার্কস থাকতে হবে কেমিস্ট্রি অনার্স, বায়োকেমিস্ট্রি, জুওলজি, বটানি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি বা এতগুলো যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে, ঠিক আছে। বায়োফিজিক্সের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে দেখুন এখানে সিট রয়েছে টোটাল 20 + 2 + 2 + 1। বায়োফিজিক্সের ক্ষেত্রে এতগুলো সাবজেক্ট অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন, 55% মার্কস কিন্তু আপনার থাকতেই হবে। তারপর দেখুন এখানে রয়েছে বায়োটেকনোলজি, বায়োটেকনোলজিতে আপনার 55% মার্কস থাকতে হবে, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি বা এতগুলো সাবজেক্ট, ঠিক আছে। এগ্রিকালচারাল সায়েন্স বা বিটেক ইন বায়োটেকনোলজি যদি আপনার থাকে সেক্ষেত্রে 55% মার্কস আপনার না থাকলেও চলবে। জেনেটিক্স, দেখুন জেনেটিক্সের ক্ষেত্রে আপনার এখানে কোনো মার্কসের কিছু বলার নেই, বাট 50 বা 55%-এর উপরে যত মার্কস থাকবে ততই আপনি কিন্তু লাভবান হবেন। নেক্সট এখানে রয়েছে আপনার অ্যানথ্রোপোলজি, এগ্রিকালচার, বটানি, জুওলজি, কেমিস্ট্রি এতগুলো সাবজেক্ট অনার্স থাকলে আপনি জেনেটিক্স আবেদন করতে পারছেন। নিউরো সায়েন্সে আবেদনের জন্য আপনার এতগুলো সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে, এতগুলো সাবজেক্টে যদি আপনি নাম্বার পান তবে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। 50% 55% মার্কস আপনার কিন্তু প্রয়োজন। তারপর দেখুন এখানে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে এতগুলো সিট আপনি পেয়ে যাচ্ছেন, 55% মার্কস আপনার প্রয়োজন বটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড নিউট্রিশন বা এই এতগুলো সাবজেক্টে। এবার দেখুন এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যারা বিএসসি পড়াশোনা করেছেন 60% সিট তাদের জন্য, এবং অন্যান্য সাবজেক্টে যারা অনার্স পড়েছেন তারাও চান্স পাবেন 20% তাদের জন্য, এবং নন সিইউদের জন্য 20% সিট কিন্তু থাকবে। এইভাবে 80-20 রেশিওতে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে, কিন্তু এন্ট্রান্স কিন্তু হতে চলেছে স্টুডেন্টসদের। তো অ্যাটমসফিয়ারিক সায়েন্স যেটা রয়েছে এখানে এতগুলো সাবজেক্ট অনার্স থাকলে আপনি আবেদনযোগ্য, এবং এক্সারসাইজ ফিজিওলজি রয়েছে, এক্সারসাইজ ফিজিওলজি 55% মার্কস আপনার বিএসসি অনার্স যে কোনো ব্রাঞ্চ থেকে লাইফ সায়েন্সে থাকলে, বা ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, তারপর জি সাবজেক্ট কিন্তু এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট উইথ অনার্স ইন ফিজিওলজি, ফিজিওলজি অনার্সের ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য সাবজেক্ট থেকে আসলে কিন্তু আপনি এখানে এলিজিবল। স্পোর্টস বায়োকেমিস্ট্রি রয়েছে 55% মার্কস, বিএসসি অনার্স ইন এনি ব্রাঞ্চেস, লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ থেকে আসলে আপনি আবেদনযোগ্য, এবং হিউম্যান ফিজিওলজি অ্যাজ ওয়ান অফ দ্য জেনারেল সাবজেক্ট আপনার থাকলে আপনি আবেদন করতে পারবেন। জি সাবজেক্ট এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট উইথ অনার্স ইন ফিজিওলজি, অর্থাৎ এক্ষেত্রে ফিজিওলজি অনার্সের ক্যান্ডিডেট, ঠিক আছে, জি সাবজেক্ট এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিওলজিতে জেনারেল সাবজেক্ট থাকলে আপনি আবেদন করতে পারছেন হিউম্যান ফিজিওলজিতে, কিন্তু যারা ফিজিওলজিতে অনার্স করেছেন এখানে তারা কিন্তু আবেদন করতে পারছেন না। হিউম্যান ফিজিওলজি যদি থাকে বা বায়োকেমিস্ট্রি এতগুলো সাবজেক্ট থাকলে আপনি কিন্তু 5 সাবজেক্ট থাকলে আপনি আবেদন করতে পারছেন না স্পোর্টস কাইন্ড, তো স্পোর্টস নিউট্রিশন বা এই সাবজেক্টগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। এবার দেখুন অ্যাপ্লাইড জিওলজি, এখানে কোন কোন অ্যাফিলিয়েটেড কলেজে আপনারা পাচ্ছেন, দেখুন অ্যাপ্লাইড জিওলজি আপনারা পেয়ে যাচ্ছেন আশুতোষ কলেজে, তারপরে অ্যাপ্লাইড সাইকোলজি পাচ্ছেন বেতুন কলেজে, অ্যাপ্লাইড সাইকোলজি পাচ্ছেন ওমেন্স কলেজ, এতগুলো সাবজেক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কিছু ফিমেল কলেজ রয়েছে, 55% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। আমি জাস্ট কল ডাউন একটু করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে করে আপনাদের প্রবলেম না হয়, কারণ অনেকটা এখানে জিনিস রয়েছে, অনেক কিছু বোঝানোর ব্যাপার রয়েছে। জিওগ্রাফি ইন ওমেন্স কলেজ কলকাতা রয়েছে, দেখুন এখানে 28টা সিট রয়েছে, 55% মার্কস আপনাদের জিওগ্রাফি অথবা ইকুইভ্যালেন্ট থাকলে আপনারা আবেদন করতে পারছেন। প্রত্যেকটা কলেজে এই কলেজগুলোতে কিন্তু আপনারা এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন। উলুবেড়িয়া কলেজ থেকে শুরু করে যোগমায়া দেবী কলেজ, প্রত্যেকটা কলেজে আপনি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। 10% সিট কিন্তু সুপার নিউমেরিক সিট সংরক্ষণ করা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। চলে আসছি এগ্রিকালচারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখুন এগ্রিকালচারের এতগুলো সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, প্লান্ট সাইকোলজি পড়ানো হচ্ছে এখানে 10 আর 2 12 আর 13টা সিট মেন ক্যাম্পাসে। দেখুন MSc ইন এগ্রিকালচার, ঠিক আছে, প্লান্ট সাইকোলজিতে আপনাদের যদি 55% মার্কস থাকে বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি অনার্স ইন বটানি,
প্রেফারেন্স কিন্তু এগ্রিকালচার যারা নিয়ে পড়েছেন বিএসসি তারা পাবেন, আগে তারাই ভর্তি হতে পারবেন। জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিংয়ে আপনাদের 13টা সিট রয়েছে, 55% মার্কস আপনাদের বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি বটানি, এখানেও প্রেফারেন্স কিন্তু এগ্রিকালচারের ক্যান্ডিডেটরা পাবে। হর্টিকালচার রয়েছে, হর্টিকালচারের ক্ষেত্রে দেখুন 55% মার্কস বিএসসি এগ্রিকালচার অথবা বটানি অথবা বিএসসি হর্টিকালচার যারা তারা চান্স পাবেন, এবং হর্টিকালচার এখানে কিন্তু এগ্রিকালচার এবং হর্টিকালচার কিন্তু প্রেফারেন্স পাবেন। সিট ব্রেকআপ যেটা এগ্রিকালচারের ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 9টা এবং বিএসসি অনার্স বটানি তারা পাবেন 4টে। অ্যাগ্রোনমির ক্ষেত্রে 11+3 14টা সিট রয়েছে, 55% মার্কস বিএসসি এগ্রিকালচারে থাকলে আপনি আবেদন যোগ্য। সিট এবং সায়েন্স টেকনোলজি রয়েছে, এখানেও রয়েছে আপনার 13টা সিট আপনার 55% মার্কস বিএসসি এগ্রিকালচার যদি আপনি করে থাকেন আবেদন করতে পারছেন। এগ্রিকালচারাল কেমিস্ট্রি এবং সয়েল যেটা 55% মার্কস বিএসসি এগ্রিকালচার এবং অনার্স কেমিস্ট্রিতে থাকলে আপনি আবেদনযোগ্য। এক্ষেত্রে বলা হচ্ছে কেমিস্ট্রি এবং সয়েল সায়েন্সের ক্ষেত্রে বিএসসিতে আপনার 5 আর 2 7 আর 2 9টা সিট রয়েছে, বিএসসি এগ্রিকালচার নিয়ে যারা পড়েছে এবং বিএসসি কেমিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়েছে তাদের 15টা সিট রয়েছে এবং একটা সিট এখান থেকে পাবে কিন্তু ইডব্লিউএস। ঠিক আছে, তো এইভাবে পুরো যে সিস্টেম এটা হচ্ছে এগ্রিকালচারের যে জায়গা, এইভাবে কিন্তু আপনাদের পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে। এবার আসছে হোম সায়েন্সও কিন্তু পড়ানো হয়, এমএসসির পাশাপাশি হোম সায়েন্সের মাস্টার্সও কিন্তু করানো হয়। এমএসসি ইন হোম সায়েন্সের ক্ষেত্রে আপনাদের 65+6+5+6টা সিট রয়েছে, 55% মার্কস আপনাদের লাগবে বিএসসি অনার্সে এবং ফুড এবং নিউট্রিশনে। ঠিক আছে, এমএসসি হোম সায়েন্সের আর একটা ভাগ রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, এখানে আপনাদের রয়েছে টোটাল 58টা সিট, 55% মার্কস আপনাদের লাগবে বিএসসি অনার্স ডিগ্রি হিউম্যান ডেভেলপমেন্ট, সাইকোলজি অথবা সোশিওলজি অথবা হোম সায়েন্স অথবা এডুকেশনে থাকলে আপনি আবেদন করতে পারছেন। 80% সিট থাকবে সিইউ হোম ডেভেলপমেন্ট অনার্স কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেটের জন্য, এবং 20% অফ দ্য টোটাল সিট থাকবে ওপেন টু নন সিইউ ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এইভাবে পুরো যে বিষয় এখানেও 10% সিট কিন্তু থাকবে অ্যাডিশনাল সুপার নিউমেরিক যে সিট ওবিসি ওবিসিবি ইডব্লিউএস, তো এটা অন্য কোনো ক্যাটাগরিতে কিন্তু ভাগ হবে না। ক্লিয়ার হলো বিষয়টা। এবার আসছে হিউম্যান রাইটসের বিষয়টা আপনাদেরকে একটু বলে দিই। তো হিউম্যান রাইটসের ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় রয়েছে। 2 বছরের হিউম্যান রাইটসের যে কোর্স, 22টা সিট রয়েছে, 55% মার্কস আপনাদের 3 বছরের অনার্স বিএসসি বিকম থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো প্রফেশনাল ডিগ্রিতে থাকলে আপনি আবেদনযোগ্য। এক্ষেত্রে আপনার ইংলিশে প্রফিসিয়েন্সি অর্থাৎ ফ্লুয়েন্ট ইংলিশ বলার ক্ষমতা হবে, ইংলিশ লেখার ক্ষমতা থাকতে হবে, গুড এক্সপিরিয়েন্স, স্ট্রং ইন্টারেস্ট হিউম্যান রাইটস এবং সোশ্যাল ইস্যুর উপরে স্ট্রং ইন্টারেস্ট থাকতে হবে। আদার কোয়ালিফিকেশন রিলেটেড টু হিউম্যান রাইটস সেটা কিন্তু আপনাদের থাকলে তবেই আবেদনযোগ্য থাকে। তো ফিস স্ট্রাকচারটা দেখুন ফর অল কোর্সেস, ঠিক আছে, সমস্ত কোর্সের প্রায় ফিস স্ট্রাকচারটা এখানে কিন্তু বলা রয়েছে মোটামুটি যেমন যা হয়ে থাকে। তো অ্যাপ্লিকেশান ফিস ইজ এক্সেমটেড, অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আপনাদের লাগবে না। এন্ট্রান্স টেস্ট যেটা নন সিইউ ক্যান্ডিডেট যারা আদার ইউনিভার্সিটি তাদের 200 টাকা করে লাগবে, এসসি এসটি পিডব্লিউডিদের জন্য লাগবে কিন্তু 100 টাকা করে। ফরেনদের জন্য কিন্তু এখানে মোটামুটি যেমন যা রয়েছে টিউশন ফি $500 কিন্তু লাগবে মোটামুটি প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ। এছাড়াও টিউশন ফি যেটা 500 টাকা করে এতগুলো সাবজেক্টের জন্য লাগছে। টিউশন ফি ফলোয়িং কোর্সেস 1750 যেটা সেলফ ফিনান্সিং কোর্স, হিউম্যান রাইটস বা এই যে এগুলোর জন্য লাগছে। ঠিক আছে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের হতে চলেছে কোর্স ফিস যেমন যা রয়েছে। তো নেক্সট দেখুন বিভিন্ন যে পিজি কলেজেসগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, সেই জায়গাগুলোতে এরকম যে সাবজেক্ট ওয়াইজ যেমন দেখুন বটানি বেথুন কলেজ, স্কটিশ চার্চ, শ্রীরামপুর যোগমায়া দেবী, লেডি ব্রেবন, জুওলজি এতগুলো কলেজে মোটামুটি পড়ানো হয়ে থাকে। এনভায়রনমেন্টাল স্টাডিজ আশুতোষ কলেজ, ফিজিক্সের জন্য লেডি ব্রাবন, গুরু দাস, কেমিস্ট্রির জন্য লেডি ব্রেবন, স্কটিশ চার্চ, এতগুলো কলেজ ওয়াইজ যে জিনিস সেগুলো দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন যাতে আপনাদের প্রবলেম না হয়। এরপর সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে 1 by 1 যে বিষয় সেগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।